ওকে, লাস্ট ক্লাসে আমরা কয়েকটা ওই লোকেশন ইভালুয়েশন মেথড সম্বন্ধে দেখছিলাম। সেগুলো হচ্ছে তোমার ফার্স্টে ছিল হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সেখান থেকে টোটাল কস্ট যেটা কম আমরা সেই লোকেশনটা সিলেক্ট করতাম। দেন হচ্ছে ছিল একটা ফ্যাক্টর রেটিং, বিভিন্ন রকম ফ্যাক্টরকে ওয়েটিং করে সেখান থেকে যেটার ওয়েট মানে ওয়েটেড এভারেজটা সবচেয়ে বেশি হইতো, আমরা সেই মেথডটা কি করতাম, মানে সেই লোকেশনটা সিলেক্ট করতাম। এটা ছিল ফ্যাক্টর রেটিং মেথড। দেন ছিল হচ্ছে কি লোজ ডিসটেন্স মেথড। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ফ্যাসিলিটি লোকেশন, অনেকগুলো কাস্টমারের প্রেক্ষিতে তাদের লোকেশনের ভিত্তিতে আমি ওই সিঙ্গেল ফ্যাসিলিটিটা আমি লোকেট করব। সেক্ষেত্রে তার সেন্টার অফ গ্র্যাভিটি কেমন হবে উইথ রিলেটিভ টু দ্য কাস্টমার্স পজিশন, কাস্টমার্স কোঅর্ডিনেটস ইন এ সার্টেন এরিয়া। আবার সেটার লোকেশন কি হবে, সেটার সেন্টার অফ গ্র্যাভিটি মানে লোকেশনটা অ্যাকচুয়ালি কই হবে সেটা বের করতাম। আর হচ্ছে লোড ডিসটেন্স, যেটা সবচেয়ে মিনিমাইজ হবে, আমরা সেটা নিতাম। ঠিক আছে, তো আজকে আমরা দেখব ট্রান্সপোর্টেশন মেথড, কাইন্ড অফ লোকেশন ইভালুয়েশন মেথড, বাট এটা মানে পার্টলি লোকেশন ইভালুয়েশন মেথড, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যালোকেশন প্রবলেম। ঠিক আছে, আমরা এর আগে যখন ফ্যাসিলিটি লোকেশন নিয়ে ডিসকাস করছি, আমাদের মানে অবজেক্টিভ ছিল যখন আমরা কোনো লো কস্ট ফ্যাসিলিটি লোকেশনকে সিলেক্ট করার ট্রাই করব, আমাদের অবজেক্টিভ কি থাকবে, আমাদের অবজেক্টিভ থাকবে হচ্ছে কি ট্রান্সপোর্টেশন কস্টটা কিভাবে মিনিমাম রাখা যায়। সো অ্যাকচুয়ালি দ্যাটস দ্য অ্যাকচুয়ালি থিং ট্রান্সপোর্টেশন মেথড ডিলস, যে কিভাবে আমার মাল্টিপল ফ্যাক্টরি থেকে মাল্টিপল ওয়্যার হাউসে বিভিন্ন রকম গুডস যদি আমি ডেলিভার করি, কি পরিমাণ গুডস কোন ওয়্যার হাউসে ডেলিভার করলে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা মিনিমাম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন মেথডের অবজেক্টিভ। তো যদি দেখো যে মানে আমরা নেক্সটে ম্যাথ করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যদি দেখি যে এ দেখো এই এক্সাম্পলে আমার মাউসটা খেয়াল করো, 3টা আছে ফ্যাক্টরি আর 4টা আছে ওয়্যার হাউস। তো এইখানে আমরা যদি এখানে ডেটা নির্দিষ্ট পরিমাণ ডেটা নেই, তাহলে দেখবো যে হয়তো কোন একটা ফ্যাক্টরি থেকে কোন একটা ওয়্যার হাউসের নির্দিষ্ট পরিমাণ, এই যে x1 x2 x3 এগুলা কি দেখো, এই যে x23 কি, এখানে x23টা হচ্ছে তুমি ফ্যাক্টরি 2 থেকে ফ্যাক্টরি 3 তে কি পরিমাণ শিফট করবা, কি পরিমাণ গুডস শিফট করবা, সেটা হচ্ছে x23। ঠিক আছে, এই যে x23। আর c23 টা কি, ওই পরিমাণ গুডস তুমি শিফট করার জন্য কস্টটা কত, ইউনিট কস্টটা কত, সেটা হচ্ছে এই c23। তো যখন দেখবা যে একটা নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে নির্দিষ্ট ওয়্যার হাউসে, মানে এখানে তো এটা অ্যাকচুয়ালি মাল্টিপল ফ্যাসিলিটি প্রবলেম। হ্যাঁ, অনেকগুলো প্ল্যান্ট ফ্যাক্টরি থেকে অনেকগুলো ওয়্যার হাউসে হচ্ছে তুমি গুডস সাপ্লাই করবা। সেই ক্ষেত্রে কোনটা থেকে বেশি গুডস যাচ্ছে, কোনটা থেকে বেশি কস্ট যাচ্ছে, সেগুলোর লোকেশনটাকে যদি তুমি ক্লোজলি রাখতে পারো, তাহলে তোমার ট্রান্সপোর্টেশন কস্টটা আলটিমেটলি কমে আসবে। এটাই হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন মেথডের গোল। ঠিক আছে, তো এই যে দেখো লেখা আছে কি, এটা একটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, যেটা কি করে, হেল্প টু সলভ মাল্টিপল ফ্যাসিলিটি লোকেশন প্রবলেম। তার মানে এর আগে আমরা একটা দেখছিলাম, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি, ওটা কিন্তু সিঙ্গেল ফ্যাসিলিটি লোকেশন, অনেকগুলো কাস্টমারের পজিশন ইয়ে করে অ্যানালাইসিস করে তুমি ওই ফ্যাসিলিটিটা লোকেশন করবা। বাট এটা হচ্ছে মাল্টিপল ফ্যাসিলিটি, এই যে দেখো এই পাশে ফ্যাক্টরি আছে কয়েকটা, এই পাশে আছে ওয়্যার হাউস কয়েকটা। ঠিক আছে, তো এগুলো থেকে তুমি মিনিমাম কি ওয়েতে যদি গুডস সাপ্লাই দাও, কস্ট সবচেয়ে কম হবে, ট্রান্সপোর্টেশন কস্ট সবচেয়ে কম হবে। এটাই হচ্ছে এটা ডিল করে। তাহলে কি ট্রান্সপোর্টেশন মেথড কি করে, মাল্টিপল ফ্যাসিলিটি লোকেশন প্রবলেমকে সলভ করে। আর এটার অ্যাকচুয়ালি অবজেক্টিভটা, গোলটা কি, মিনিমাইজ দ্য কস্ট অফ শিপিং প্রোডাক্টস ফ্রম 2 or more প্ল্যান্টস। এখানে প্ল্যান্টস বলতে আমরা কি বলতেছি, প্ল্যান্টস বলতেছি সোর্সেস অফ সাপ্লাই। ঠিক আছে, আর টু or more ওয়্যার হাউসেস, ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলতে পারো ডেস্টিনেশনটা হচ্ছে কি, ডেস্টিনেশনটাকে তুমি আরেকটা জিনিস বলতে পারো, যেহেতু আমি ডেস্টিনেশনে পাঠাচ্ছি, এটা একটা মার্কেট বলতে পারো। ঠিক আছে, আর সোর্সেস অফ সাপ্লাই এটাকে বলতে পারো ইউজার। মানে এক এক বই এক এক রকম ভাবে লিখছে, আমি যে বই থেকে এটা নিছি এটাকে, যে এই ফ্যাক্টরিটাকে বলতেছে সোর্সেস অফ সাপ্লাই, ফ্যাক্টরি বা প্ল্যান্ট একই কথা। আর ওয়্যার হাউসটাকে বলতেছে কি, ডেস্টিনেশন। ঠিক আছে, অর্থাৎ তুমি ফ্যাক্টরি থেকে তুমি ডেস্টিনেশনে গুডস সাপ্লাই দিবা। এই যে দেখো এক একটা পজিশন C11 মানে হচ্ছে ফ্যাক্টরি 1 থেকে ওয়্যার হাউসে 1 এ যেতে কস্ট। বা সাপোজ যদি আমি C34 বলি, এটা হচ্ছে ফ্যাক্টরি 3 থেকে মানে ওয়্যার হাউস 4 এ তুমি যদি X34 মানে X34 পরিমাণ গুডস সাপ্লাই দাও, তাহলে তোমার কস্ট হবে C34। এটা হচ্ছে ইউনিট কস্ট।
আর ট্রান্সপোর্টেশন মেথডে একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে তোমার অ্যামাউন্ট অ্যাভেলেবল। হ্যাঁ, এই যে এই পোর্শনটা মানে এই তিনটার যোগফল এই চারটার যোগফলের সমান হতে হবে। অর্থাৎ তোমার ফ্যাক্টরির যে ক্যাপাসিটি আছে বা ফ্যাক্টরিতে যে অ্যাভেলেবল অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা এই ওয়্যার হাউসের ডিমান্ডের সমান হতে হবে। তাহলেই তুমি কি ট্রান্সপোর্টেশন মেথডটা সলভ করতে পারবে, আদারওয়াইজ সলভ করতে পারবে না। তো এটার একটা লিমিটেশন কি, যে দেখো সাইডে একটা বক্স আকারে লিখছি, এটা মাল্টিপল ফ্যাসিলিটি লোকেশনের মানে সব রকমের ফ্যাসেট নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র কি করে এমন একটা প্যাটার্ন, একটা বেস্ট প্যাটার্ন আইডেন্টিফাই করে, যে প্যাটার্নটা যদি তুমি ফলো করো, ঠিক আছে, তাহলে তোমার ট্রান্সপোর্টেশন কস্ট সবচেয়ে কম হবে। এবং ওই যেহেতু ট্রান্সপোর্টেশন কস্ট কম হচ্ছে, সেক্ষেত্রে কোন ফ্যাক্টরি থেকে কোন ওয়্যার হাউসে তুমি গুড শিপমেন্ট করতেছো ওগুলার লোকেশন গুলা তুমি অ্যানালাইসিস করতে পারবে। এটাই হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন মেথডের গোল। তো সচরাচর এরকম একটা প্যাটার্ন ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকে, যে আমি কি ফ্যাক্টরি, এখানে সাপোজ এটা 3x4 ম্যাট্রিক্স, বুঝতে পারছো? কই আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এটা কি একটা, একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করো, এটা একটু কমপ্লেক্স প্রবলেম। হ্যাঁ, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবা। এটা হচ্ছে কি, দেখো 4x3 ম্যাট্রিক্স, এখানে ওয়্যার হাউস চারটা, ফ্যাক্টরি হচ্ছে তিনটা, অর্থাৎ তিনটা ফ্যাক্টরি থেকে তোমার চারটা ওয়্যার হাউসে গুডস যাবে। এখানে সি, ওই যে সি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইউনিট কস্ট, প্রত্যেক ইউনিট মানে একটা নির্দিষ্ট পরিমাণ গুডস সাপ্লাই করার জন্য কস্টটা কত। এই যে টু ডেসক্রাইব দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম ম্যাথমেটিক্যালি উই লেট এক্স মানে কি অ্যামাউন্ট শিফট ফ্রম ফ্যাক্টরি আই টু ওয়্যার হাউস জে, আর সি দিয়ে কি বোঝাচ্ছে ইউনিট কস্ট অফ শিপিং, মানে একটা ধরো 1 কেজি মানে তোমার শিপ করতে কত কস্ট লাগবে, সি দিয়ে ওটা বোঝাচ্ছে। সো ম্যাট্রিক্সের উপরের পোর্শনটায় থাকতেছে কস্ট, আর নিচের পোর্শনটায় থাকতেছে কি গুডস, কি পরিমাণ অ্যামাউন্ট লাগবে। আর কি বললাম, A1 A2 A3 এর যোগফল হতে হবে B1 B2 B3 B4 এর যোগফলের সমান। অর্থাৎ এই যে অ্যামাউন্ট অ্যাভেলেবল, এটাকে আমরা ক্যাপাসিটি লিখতে পারি। কিসের ক্যাপাসিটি? ফ্যাক্টরি ক্যাপাসিটি। অর্থাৎ ফ্যাক্টরি গুলার সর্বমোট ক্যাপাসিটি ওয়্যার হাউসের অ্যামাউন্ট রিকোয়ার্ড, এটাকে বলতে পারি ডিমান্ড। ঠিক আছে, অর্থাৎ ফ্যাক্টরি গুলোর তোমার ক্যাপাসিটি ওয়্যার হাউসের ডিমান্ডের সমান হতে হবে, বুঝতে পারছো? তাহলে B1টা কি? B1টা হচ্ছে ওয়্যার হাউস 1 নম্বর ওয়্যার হাউসের ডিমান্ড। B2 কি? 2 নম্বর ওয়্যার হাউসের ডিমান্ড। সিমিলারলি A1 কি? 1 নম্বর ফ্যাক্টরির ক্যাপাসিটি। ঠিক আছে, তো ম্যাথটা করলে আরো মানে ইজিলি ব্যাপারটা বুঝবা। আমি তোমাকে পরের স্লাইডে যাই, তাহলে বুঝবা আর কি ইজিলি। তো টোটাল ট্রান্সপোর্টেশন কস্টটা কি হবে? CIJ XIJ মানে হচ্ছে কি ইউনিট কস্ট ইনটু দ্য অ্যামাউন্ট অফ গুডস দ্যাট হ্যাজ বিন ডেলিভার্ড। ঠিক আছে, এক্সটা কি গুডস ছিল আর সিটা ছিল ইউনিট কস্ট। অর্থাৎ যতগুলো ফ্যাক্টরি থেকে যতগুলো প্ল্যান্টে যাবে, I is equal to 1 to m মানে হচ্ছে ফ্যাক্টরি 1টা থেকে 3টা পর্যন্ত, J is equal to 1 থেকে n মানে হচ্ছে ওয়্যার হাউস 1 থেকে 4 পর্যন্ত অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম্পল। হ্যাঁ, তাহলে সবগুলোর গুণফল হবে কি টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট, যেখানে এম কি, যে ফ্যাক্টরিজ যেটা বললাম যে 1 থেকে m পর্যন্ত ফ্যাক্টরি আছে 3টা। সো এই 3টার জন্য তোমার এই গুণফলটা বের করতে হবে, বুঝতে পারছো? 3টা ফ্যাক্টরি আর 3টা ওয়্যার হাউসের জন্য। সো এই ইকুয়েশনটা ট্রু প্রোভাইডেড এই যে এটা হইতে হবে যে xij is equal to bj। xij কি বললাম? xij এই যে দেখো, তার মানে হচ্ছে xij হইতে হবে কি আমার bj, অর্থাৎ এই যে গুডস গুলো যেগুলা প্রত্যেকটা যোগফল হইতে হবে আমার এই ডিমান্ডের সমান, বুঝতে পারছো? এই যে মানে এইটা হচ্ছে তোমার ট্রু, মানে সি, মানে সি সমান সমান এই ইকুয়েশনটা ট্রু প্রোভাইডেড এটা, অর্থাৎ তোমার 1 সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা সমীকরণ তোমার সলভ করতে হবে। ঠিক আছে, দেখো I is equal to 1 থেকে m মানে ফ্যাক্টরি গুলোর এই অ্যামাউন্ট পরিমাণ, ফ্যাক্টরি গুলোতে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা কি মোট ডিমান্ডের সমান হইতে হবে। আর n বলতে বোঝাচ্ছে তোমার ওয়্যার হাউসের
সরি ফ্যাক্টরি ক্যাপাসিটি আর ওয়্যার হাউসের ডিমান্ড হইতে হবে এই যে এ গুলোর সমান। আমি একটু আগে যেটা বলছিলাম A1 A2 A3, ঠিক আছে? ফ্যাক্টরির কি হইতে হবে, সব ফ্যাক্টরির ক্যাপাসিটি সমান হইতে হবে। আর সবগুলো ওয়্যার হাউসের ডিমান্ড B1 যোগ B2 যোগ B3 যোগ B4 হইতে হবে। তাহলেই তোমার মিনিমাম বা টোটাল ট্রান্সপোর্টেশন কস্টটা আমি বের করতে পারবো। আর Xij ইজ গ্রেটার দেন 0, এটা তো বুঝতেছোই যে গুডস কোনো সময় কি নন নেগেটিভ হইতে পারবে না। এ পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন ম্যাথটা সলভ করলে তুমি সবকিছু লিংক করতে পারবা, ঠিক আছে? দেখো একটা এই একটু ভালো করে বুঝবা, হ্যাঁ? এই যে একটা ওয়্যার হাউস প্রবলেম দেওয়া আছে, এটা 3টা ফ্যাক্টরি 4টা ওয়্যার হাউস দেওয়া আছে, ফ্যাক্টরি গুলোর ক্যাপাসিটি দেখো দেওয়া আছে, একটা হচ্ছে 25, একটা 25, একটা নির্দিষ্ট ইউনিট ধরে নাও 25 মেট্রিক টন, 25 মেট্রিক টন, 10 মেট্রিক টন ধরে নাও এটা। আর ফ্যাক্টরি 1 থেকে ওয়্যার হাউসে তোমার ট্রান্সপোর্টেশন করতে কস্ট কত? 2। 1 থেকে 2 তে 2, 1 থেকে 3 তে 0, মানে কস্ট নাই। 1 থেকে 4 এ হচ্ছে 4, 2 থেকে 5 এ মানে সরি 2 থেকে 1, মানে ফ্যাক্টরি 2 থেকে ওয়্যার হাউস 1 এ নিতে ইউনিট কস্ট 5। এরকম করে সবগুলার ইউনিট কস্ট দেওয়া আছে। আমি কি দেখছিলাম ম্যাট্রিক্সে উপরে থাকে কি, উপরে থাকে হচ্ছে ইউনিট কস্ট আর নিচে থাকে কি অ্যামাউন্ট যেটা শিফট করা হবে। ওকে, তো খেয়াল করে দেখো আমি কি বলছিলাম যে এই যে অ্যাভেলেবল, এটাকে দেখো আমি নিচেই ক্যাপাসিটি লিখছি, ঠিক আছে? সো এটাকে তুমি ক্যাপাসিটি ধরতে পারো যে ফ্যাক্টরিগুলোর ক্যাপাসিটি এগুলা দেওয়া আছে, 3টা ফ্যাক্টরির ক্যাপাসিটি। আর রিকোয়ার্ডটা এটাকে তুমি ডিমান্ড বলতে পারো যে ওয়্যার হাউসের ডিমান্ড কি, বা ওয়্যার হাউস বা মার্কেট বলতে পারি এটাকে, এটা ডিমান্ড কি। এটা দেখো 20 15 25, দ্যাট মিন্স দেখো এটাও 60 এটাও 60, অর্থাৎ আমার ক্যাপাসিটি ফ্যাক্টরি ক্যাপাসিটি যা, আমার ওয়্যার হাউসের ডিমান্ডও তা। অর্থাৎ সে নির্দিষ্ট পরিমাণ, যে ডিমান্ডটা আমার জানা আছে সেই ডিমান্ড পরিমাণ ফ্যাক্টরি গুলো ডেলিভার করতে পারবে, ঠিক আছে? এই পাশেও 60 এই পাশেও 60, সো আমার এটা সলভ করতে কোনো সমস্যা নেই। যদি দেখো যে কোনো সময় মিলতেছে না, সেক্ষেত্রে একটা ডামি ধরে নিতে হয়, একটা ডামি কলাম ধরে নিতে হয়, ঠিক আছে? তো এখন আমার উদ্দেশ্য কি, আমি আমার যে এই যে ইয়ে আছে ক্যাপাসিটি আছে, এগুলো আমি কি করব, এগুলাতে অ্যালোকেট করব। কিভাবে অ্যালোকেট করব? এই যে দেখো এখানে করছি। আমার গোল হচ্ছে আমি লো কস্ট, সবচেয়ে লো কস্ট যেটা সেটা ধরে আগাবো। বুঝতে পারছো? আহ জি স্যার। তাহলে এই দেখো এটাকে আমি এভাবে এখানে করছি, তা হাতে করে ইয়েতে করছি আর কি, তোমার হাতে করে স্লাইডে অ্যাড করছি, নইলে বোঝা হয়তো কষ্ট হয়ে যেত। তো আমার এখানে দেখো সবচেয়ে লো কস্ট কোনটা, সবচেয়ে লো কস্ট কি 1 থেকে 3, মানে 0। এটা তো প্রত্যেকটা তো ইউনিট কস্ট, 2204 5983 6432, এগুলো তো সব ইউনিট কস্ট, তাই না? তো সবচেয়ে লো কস্ট কোনটা, আমি সেটাতে সবার আগে অ্যালোকেট করব। সবচেয়ে লো কস্ট কি? 0 জি স্যার। স্যার, 1 থেকে 0। এখন এই যে 0 মানে হচ্ছে ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসের ডিমান্ড কত? 20 20, বুঝতে পারছো? জি স্যার। এই যে ওয়্যার হাউস স্যার 3 আরেকবার। এর, হ্যাঁ আমি আমার উদ্দেশ্য এখন হচ্ছে এটা সলভ করার জন্য ফার্স্ট ওয়ে হচ্ছে যে আই উইল অ্যালোকেট দ্য গুডস টু দ্য লোয়েস্ট পসিবল কস্ট, লোয়েস্ট পসিবল শিপিং কস্ট। তো লোয়েস্ট পসিবল কস্টটা কত, সবার এখানে 0, তাই না? 0, তো 0তে সবার আগে আমি অ্যালোকেট করব। তো খেয়াল করে দেখো 0 মানে কি অ্যাকচুয়ালি 1 নাম্বার ফ্যাক্টরি থেকে 3 নাম্বার ওয়্যার হাউসে কি হবে, শিপ হবে। তো 3 নাম্বার ওয়্যার হাউসের ডিমান্ড কত বলো? 20। 20 হ্যাঁ, 20। আর 1 নাম্বার ফ্যাক্টরির এখানে সাপ্লাই করার ক্ষমতা কত? 25, রাইট? তাহলে জি আমি স্যার। আমার যেহেতু ডিমান্ড 20, আমি 20 দিব। বুঝতে পারছো? তাহলে আমার অ্যাক্সেস কি থাকবে, এখানে 5 থাকবে। 1 নাম্বার ফ্যাক্টরিতে অ্যাক্সেস ক্যাপাসিটি 5 রয়ে গেল, ঠিক আছে? ওকে, তারপর আসো। আচ্ছা, এটা এভাবে আমি আরেকটু ইজিলি তোমাদের বুঝাই। এটা আমি সেট করে নিছি আগেই, ঠিক আছে? এই যে দেখো এখানে খেয়াল করো, দেখতেছো পেইন্টের এটা স্ক্রিনটা? না স্যার, ওইটা শেয়ার করেন স্যার। ওই কি বলে পাওয়ার পয়েন্টটাই দেখতেছি, পিডিএফটাই বা পাওয়ার পয়েন্টটাই দেখতেছি। পাওয়ার পয়েন্টে দেখতেছো? আচ্ছা,
এবার দেখতেছো? জি স্যার। এবার কি পেইন্টের উইন্ডোটা দেখতেছো? জি স্যার। ওকে, তো দেখো এই ওই জিনিসটা এখানে মানে হাতে করে দিলে বুঝাবা। তো সবার আগে কত এখানে 0, আমরা 0-তে অ্যালোকেট করব তাই না? তো 0-তে আমার ডিমান্ড কত আছে 20, তো আমি 0-তে কত অ্যালোকেট করলাম 20 20 দিয়ে দিলে আমার এখানে কি কিছু থাকলো আর ডিমান্ড অ্যাক্সেস ডিমান্ড থাকলো না। এখানে আমার অ্যাক্সেস ক্যাপাসিটি কত থাকলো এক নাম্বার ওয়্যার হাউসে 5, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে দেখো আমার 3 নাম্বার কলামটা কি 0 হয়ে গেল না, এটা আমি কেটে দিব। তারপর লোয়েস্ট কস্ট কি দেখো 2 আছে, হ্যাঁ আমি 2-তে অ্যালোকেট করি, এটাতে অ্যালোকেট করি। 2 এর ডিমান্ড কত, এই যে 2 যে ইউনিট কস্টটা আছে এটা হচ্ছে 4 নাম্বার ওয়্যার হাউস, তো 4 নাম্বার ওয়্যার হাউসের ডিমান্ড হচ্ছে 5, আর আমার এটার ক্যাপাসিটি আছে কত 3 নাম্বার তো ফ্যাক্টরি আছে 10, সুতরাং এখানে আমার অ্যাক্সেস থাকবে কত 5, ঠিক আছে? এটা হয়ে যাবে তাহলে কত 0, তো 0 মানে এটাও বাদ। তারপর আবার 2-তে দেই, যেহেতু এখানে অ্যাক্সেস ক্যাপাসিটি কত আছে 5 আর এটার আমার ডিমান্ড কত 15, বাট আমি দিতে পারবো ম্যাক্সিমাম কত এখানে 5, বুঝতে পারছো? তাহলে 5 দিলে আমার এখানে আর অ্যাক্সেস ক্যাপাসিটি নাই, আমার এখানে ডিমান্ড 5 ফিল আপ হইছে, বাট আমার ডিমান্ড অ্যাক্সেস ডিমান্ড কত রয়ে গেছে 10, ঠিক আছে? যেহেতু ক্যাপাসিটি 0 হয়ে গেছে তো এক নাম্বার ইয়েটা আমি কেটে দিই। তারপরে কত আছে দেখো তো, তারপর আমার কোন কলামটা বাকি রয়েছে 5 বাকি রয়েছে, মানে এরপর মানে আমি মানে লেস পসিবল কস্ট হিসেবে আমি আগাচ্ছি, তাহলে 5 তাই না? তারপর কত এই যে বাকি রয়েছে 5 5 9 4 6, আর বাকিগুলো তো কেটে দিছি, মানে 0 হয়ে গেলে ওটা আমি কলামটা বা ওটা আমি বাদ দিয়ে দিতে পারি। তো 4 আছে, হ্যাঁ তাহলে 4 এ দিতে হইলে দেখো আমার এখানে কত আছে 10, মানে আমার ডিমান্ড আছে 10, আমার ক্যাপাসিটি আছে 5, তাহলে আমি দিতে পারবো কত 5। 5 যদি দিয়ে দেই আমার 3 নাম্বার ফ্যাক্টরির আর কোনো ক্যাপাসিটি কি অ্যাক্সেস আছে নাই, বাট আমার ডিমান্ড কিন্তু 5 রয়ে গেছে 2 নাম্বার ওয়্যার হাউসে, যেটা আমাকে ফিল আপ করতে হবে, রাইট? তো এটাও কেটে দিই, তো বাকি রইলো কি 5। তো 5 তারপর হচ্ছে লিস্ট কস্ট হচ্ছে কি 5 এর ক্ষেত্রে কি ডিমান্ড হচ্ছে 20, ক্যাপাসিটি হচ্ছে 25, আমি এখানে কি দেই তাহলে 20 দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, বাট আমার ইয়ে কি রয়ে গেছে ক্যাপাসিটি কিন্তু 5 রয়ে গেছে, এটা যেহেতু 0 হয়ে গেছে আমি এটাও কেটে দিব। তো সব শেষে কি থাকে, এই যে 9 যে কস্টটা থাকে 9 ইউনিট কস্ট, এখানে দেখো ক্যাপাসিটিও 5 আছে ডিমান্ডও 5 আছে, ঠিক আছে? তাহলে কি এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, বুঝতে পারছো? কি বুঝতে পারছো তোমরা? ইজি কিন্তু। জি Yes, sir. হ্যাঁ, তাহলে দেখো এখন অ্যাসাইনমেন্ট করছো কোন কোন সেলে, এই একটা সেল অ্যাসাইনমেন্ট, এই একটা সেল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? মানে যেটা যেটা দাও, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, একটা, তাহলে সর্বমোট কয়টা হয়েছে, কয়টা সেলে অ্যাসাইন করলা তুমি 6টা। তো সাধারণত 4x3 যেসব ম্যাট্রিক্স সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সেল হয় 6টা, ঠিক আছে? 4 + 3 - 1, আর আনঅ্যাসাইন্ডও থাকে হচ্ছে, তাহলে 6টা যদি অ্যাসাইন হয় আনঅ্যাসাইন কয়টা 6টা। তো এখন তুমি টোটাল কস্ট বের করো, টোটাল কস্ট কি বলছিলাম সি ইন্টু এক্স, এই যে যেসব অ্যাসাইন করছো এই যে দেখো এই সেলগুলো এখানে দেওয়া আছে 2 5, ঠিক আছে? এইটা যেসব ইয়ে করছো মানে অ্যাসাইন করছো যেসব সেলে, ওইসব সেলে যদি তুমি ইউনিট কস্ট আর যতটুকু অ্যামাউন্ট তুমি অ্যাসাইন করছো সেটা টোটাল কস্ট যদি তুমি এখন গুণ দাও তাহলে টোটাল কস্টটা পাবা, এটাই হচ্ছে তোমার ইয়ে কস্ট, এই ট্রান্সপোর্টেশন কস্ট, বুঝতে পারছো? স্যার। ওকে, তাহলে বুঝতে পারলে আমরা নেক্সট স্লাইডে যাই, হ্যাঁ? স্যার, এটা কি সবসময় লোয়েস্ট কস্টটা হবে নাকি লোয়েস্ট কস্টের কাছাকাছি একটা কিছু?
না, সবসময় লোয়েস্ট কস্টটা ধরে, কারণ আমার উদ্দেশ্য কি, আমি ট্রান্সপোর্টেশন কস্ট। না 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 স্যার, রেজাল্টে যে টোটাল কস্ট হ্যাঁ, এটা আসছে। আসতেছি, দেখো একটু দেখো তাহলে বুঝবা। হ্যাঁ, তোমার এখন ট্রান্সপোর্টেশন কস্ট যেটা আসছে, এখন এটাকে তোমাকে ভ্যালিডিটি করতে হবে, ভ্যালিডিটি অ্যানালাইসিস করতে হবে যে এটাই লোয়েস্ট কস্ট কিনা। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এখন আমরা আসি নেক্সট স্লাইডটায় আসি, তাহলে বুঝতে পারবা। হুম, তাহলে আমরা কত পেলাম? টোটাল কস্ট 185, রাইট? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমরা এই যে দেখো কি বললাম, টোটাল নাম্বার অফ সেল হচ্ছে 12, আর অ্যাসাইনমেন্ট সেল হচ্ছে কয়টা? 6টা হবে। এই যে দেখো m প্লাস n মাইনাস 1, মানে হচ্ছে 3টা ফ্যাক্টরি ছিল, 4টা ওয়্যার হাউস ছিল, -1, তাহলে হবে 6টা হবে সবসময় অ্যাসাইনমেন্ট সেল এই ধরনের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। এখন তুমি অপটিমালিটি টেস্ট করতে হবে। অপটিমালিটি টেস্টের জন্য দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, ইউআই প্লাস ভিজে লেস দেন অর ইকুয়াল টু হতে হবে সিআইজে। সিআইজে কি ছিল? কস্ট, ইউনিট কস্ট ছিল, ঠিক আছে? তো ইউআই আর ভিজে, ঠিক আছে, এটা হইতে হবে তোমার, মানে ইউআই আর ভিজে এটাকে আমরা বলতেছি ইভালুয়েশন নাম্বার। ইউআইটা কি? রো এর জন্য ইভালুয়েশন নাম্বার। এই যে দেখো আমার মাউসটা খেয়াল করো, এই যে 072, এগুলো হচ্ছে ইভালুয়েশন নাম্বার, ঠিক আছে? আর -2200 এগুলো হচ্ছে কি আমার কলামের জন্য ইভালুয়েশন নাম্বার। অর্থাৎ দুইটা ইভালুয়েশন নাম্বারের যোগফল আমার ইউনিট কস্টের চেয়ে লেস অথবা সমান হতে হবে, তাহলেই আমি ধরে নিব আমার যে 185 কস্ট আছে এটা হচ্ছে কি আমার সবচেয়ে লেস কস্ট, লেস ট্রান্সপোর্টেশন কস্ট। বুঝতে পারছো? তো এখন আমি এটা কিভাবে বের করব? আচ্ছা, এখানে দিলে মানে ইজিলি বুঝতে পারবা, দেখাইলে আর কি। হুম, এখন তাহলে আমি কি বললাম, আমার ইভালুয়েশন নাম্বার বের করতে হবে, তাই না? হ্যাঁ, এখন ইভালুয়েশন নাম্বার কিভাবে বের করবা? দেখো এতটুক এতটুক কিন্তু সেম না আগের মতোই, এই যে এতটুকু আমার ম্যাট্রিক্স। প্লিজ রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, এখন আমরা ইভালুয়েশন নাম্বার বের করবো। আমার সূত্র কি ছিল, যে অপটিমালিটি টেস্টের জন্য ইউআই প্লাস ভিজে কি হইতে হবে আমার, লেস অর ইকুয়াল টু সিআই, যে মানে ইউনিট কস্টের চেয়ে লেস অথবা সমান হইতে হবে। সেক্ষেত্রে আমার ইভালুয়েশন নাম্বার গুলো বের করতে হবে। আমি ইভালুয়েশন নাম্বার বের করার জন্য এই যে দেখো প্রথম যে 1 1, ঠিক আছে, 1 1 এর জন্য বা আমি ফার্স্ট রো এর জন্য আমি ইউআই এর ভ্যালুটা 0 সবসময় ধরে নিব, বা এটা তুমি অন্য যে কোনো জায়গায় 0 ধরলেও হবে, বাট থাম্ব রুল হচ্ছে তুমি প্রথমটাই 0 ধরবা। বুঝতে পারছো? তাহলে 0 ধরে তুমি অ্যাসাইনমেন্ট যে সেলগুলো আছে, আমি অ্যাসাইনমেন্ট সেলগুলো বলতে এই যে এটা বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি, এটা 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 অ্যাসাইনমেন্ট সেলগুলোর জন্য তুমি বের করো, এই ইভালুয়েশন নাম্বার বের করো। তাহলে কি হবে, এটা যদি আমি 0 ধরি তাহলে ফার্স্ট অ্যাসাইনমেন্ট সেল আমার কোনটা? ধরো ফার্স্টে এটা ধরি, ঠিক আছে? তাহলে কি 0 প্লাস এক্স সমান সমান কত? 0। তাহলে এক্স সমান সমান কত? 0। এই যে দেখো উপরে এই 0টা হচ্ছে ইভালুয়েশন নাম্বার। তারপর এই যে দেখো আমি কোনটার জন্য ইভালুয়েশন নাম্বার বের করব? আমি বের করব হচ্ছে যেগুলো অ্যাসাইনমেন্ট সেল, ওগুলোর জন্য যেগুলোতে আমি নির্দিষ্ট একটা গুডস আমি অ্যাসাইন করছি। তো ফার্স্টে আমি যে 3 এরটা বের করলাম, মানে 1 3 এরটা বের করলাম, ঠিক আছে? দেখো 0 আসছে। তারপর এটা বের করি, মানে এই ক্ষেত্রে আমি সূত্রটা দিব হচ্ছে ওয়াই ইউআই যোগ ভিজে সমান সমান সিজে, সিআইজে আর কি অ্যাকচুয়ালি। এই যে এই এই সূত্রটা ইউজ করব অ্যাসাইনমেন্ট সেলের জন্য।
তাহলে এই যে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমি ইউআইটা জানি, ইউআইটা হচ্ছে 0, আমি ভিজেটা বের করব, উপরের গুলো হচ্ছে কি ভিজে, এখানে ইউনিট কস্ট কত বলো তো এই সেলটার জন্য? 2 2, তাহলে ভিজে কত হবে? ভিজে হবে 2, এই যে দেখছো 2। ফার্স্টে আমি অ্যাসাইনমেন্ট সেলগুলোর জন্য বের করব। এখন দেখো এটা যেহেতু একটা ইকুয়েশন, আমি আইদার ইউআই অথবা আইদার ভিজে যদি জানি তাহলে আমি যে কোনো একটা বের করতে পারতেছি, কারণ সি যে মানে সি ইউনিট কস্টটা তো আমার অলরেডি নোন প্রত্যেকটা সেলের জন্য, তাই না? তো দেখো এখন আমি দুইটা ভিজে বের করে ফেলছি বা ইভালুয়েশন নাম্বার বের করে ফেলছি কলামের ক্ষেত্রে। তো এই যে এখন আমি এই অ্যাসাইনমেন্টের সেল জন্য, এই অ্যাসাইনমেন্ট সেলের জন্য বের করি, এটার ক্ষেত্রে ইউআইটা আমি জানি না, ঠিক আছে, ওটার এক্স ধরলাম, এক্স প্লাস, বাট আমি এটার ভি ভ্যালুটা জানি, এটা কত 2 সমান সমান কত, আমি যে এই সেলের জন্য বের করতে যাচ্ছি, এই যে এটার জন্য, এটার ইউনিট কস্ট কত 9, তাহলে এক্স কত 7, এই যে এটা হচ্ছে 7, ঠিক আছে। তো এখন আমি ধরো এটার 7 জানি, ঠিক আছে, আমি আবার এটার ইএ ভ্যালু বের করব, ভি ভ্যালু বের করব, অর্থাৎ 7 প্লাস এক্স সমান সমান এটার ইউনিট কস্ট কত 5, তাহলে এক্স কত -2, কি ঠিক আছে? Yes, sir. 5 - 7 তাহলে কত -2। সবার লাস্টেরটাই আসো, এটার আমি 2 জানি, ঠিক আছে, মানে ভি ভ্যালুটা জানি, ইউআইটা বের করব, তাহলে 4 - 2 সমান সমান কত 2। 2. বুঝতে পারছো? এভাবে তুমি সবগুলা ইভালুয়েশন নাম্বার বের করবা, ফার্স্টে ধরে নিবে অ্যাসাইনমেন্ট সেলগুলোর জন্য। আশা করি বুঝতে পারছো, তাই না? Yes, sir. ওকে, তো এরকম করে আমি সবগুলার জন্য, এই যে দেখো এখানে কি করছি, আমি সবগুলার জন্য ইভালুয়েশন নাম্বার বের করছি, এখন অপটিমালিটি টেস্ট করব, ঠিক আছে। অপটিমালিটি টেস্ট করব যেগুলো আনঅ্যাসাইন্ড সেল, বুঝতে পারছো? তো আনঅ্যাসাইন্ড সেল গুলোর জন্য অপটিমালিটি টেস্ট করতে হয়। তাহলে দেখো আনঅ্যাসাইন্ড সেল কত আমার 1 1 1 4 2 3 2 4 3 1 3 3, ঠিক আছে। তো এইখানে দেখো, আরে 1 1 এর জন্য, 1 1 এর জন্য ইউ ইউ এর ভ্যালু কত 0, আমার মাউসটা খেয়াল করো, আর ভি এর ভ্যালু কত -2, -2. তাহলে যোগ করলে দুটো কত হয় -2। এখন এই -2টা ইউনিট কস্ট কত ছিল 1 1 এর জন্য 2, 2 এর চেয়ে ছোট না বড়? ছোট, তার মানে কি আমার অপটিমালিটি ইকুয়েশনটা কি করে স্যাটিসফাই করে। এরকম করে তুমি যেই 6টা আনঅ্যাসাইন্ড সেল আছে, এই 6টা আনঅ্যাসাইন্ড সেলের জন্যই তুমি এই সূত্রটা ইউজ করবে, যে আমি যেভাবে এখানে ইউজ করছি, হ্যাঁ। তাহলে দেখো যে সবগুলোই স্যাটিসফাই করে, আনলাইক 2 4 সেল 2 4, 2 4 এ কি আছে দেখো তো, 2 4, এই যে সরি 2 4 হচ্ছে এটা, এটাতে কি হয়েছে, এটাতে ইউআই আর মানে ইউ আর ভি এর ভ্যালু কত 0 আর 7, তো 7 যেটা ইউনিট কস্ট 3 এর চেয়ে ছোট না, সুতরাং স্যাটিসফাই করে না, যেহেতু স্যাটিসফাই করে না সেহেতু আমার যে টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট আসছিল সেটা কি আমার সবচেয়ে অপটিমাম না, অপটিমাম এখানে মানে হচ্ছে সবচেয়ে লেস না, ঠিক আছে। সুতরাং আমার যেই সেলে এটা স্যাটিসফাই করে না, আমার ওই সেলে কিছু নির্দিষ্ট পরিমাণ গুডস অ্যাসাইন করতে হবে, তাহলে আমার কি করব, তাহলে আমার সলিউশনটা অপটিমাল হবে। তো খেয়াল করে দেখো এই যে যেই সেলটার মধ্যে আমার স্যাটিসফাই করে না, ওই সেলের মধ্যে আমি কিছু অ্যাসাইন করছি, কত অ্যাসাইন করতে পারবো, এটার ডিমান্ড কত 5, আর ক্যাপাসিটি 25, তা আমি 5 অ্যাসাইন করছি, রইছে কত আমার 20, সবার আগে এটা করছি, দেন হচ্ছে এটা 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 অ্যাসাইন করার পর আমি আবার সেই নিয়ম মাফিক সবচেয়ে ছোট যেটা সেটাতে সবার আগে করব, এই যে 0 0, তারপর ছিল লেস কস্ট, এটাতে 20 করছি, 20 করলে এখানে 5 থাকে, এখানে 0 হয়ে যায়, তো 0 পর আবার কোনটাতে করছি, 0 পর আবার 2 তে করছি, এই 2টা তো এই যে এটা যখন 0 হয়ে যাবে তখন এই কলামটা তো কেটে যাবে, বাদ হয়ে যাবে। তো
তো 2 তে আবার 5 করছি, যেহেতু আমার এখানে এক্সারসাইজ ক্যাপাসিটি আছে 5 বাট ডিমান্ড আছে 15, তো রয়ে গেল 10। আগে যেভাবে দেখাইছি সিমিলারলি যদি তুমি এখানে অ্যাসাইন করো তাহলে টোটাল কস্ট আসবে কত, 165। তো এই ক্ষেত্রে সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে আবার তুমি ইয়ে করবা, এই ইভালুয়েশন নাম্বার বের করবা, অপটিমালিটি টেস্ট করবা, দেখবা যে এই ক্ষেত্রে স্যাটিসফাই হয়। সুতরাং এটাই হচ্ছে তোমার সবচেয়ে লেস ট্রান্সপোর্টেশন কস্ট। বুঝতে পারছো? স্যার এরকম তো হইতে পারে যে আমার 2টা সেলে বা 3টা সেলে নট স্যাটিসফাইড হলো, তখন তো পুরো উলটপালট করে দিতে না হবে। না, হ্যাঁ, তখন ওই তোমাকে ইয়ে করতে হবে, যেসব সেলে স্যাটিসফাই হলো না সেসব সেলে অ্যালোকেট করতে হবে। মানে এটা হচ্ছে অনেকটা থাম্ব রুলের মতো, যে মানে এটার মানে ওটাতেই করতে হবে এরকম না, তোমাকে একটা কম্বিনেশন করতে হবে, যেটা করলে যে তোমার অপটিমালিটি ইয়েগুলা স্যাটিসফাই করে, অপটিমালিটি কন্ডিশন যেটা আছে সেটা স্যাটিসফাই করে। এই যে যেমন এই যে দেখো, এটার এটার ক্ষেত্রে এই যে দেখো, আমি এই যে এই পজিশনটা আমি ইয়ে করে দিছি না, কি বলে, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিছি। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট হয় নাই। অ্যাসাইনমেন্ট সেল 6টা বানানোর জন্য আমি এটাতে ইচ্ছে করে একটা 0 দিছি। এখন তুমি এই ইকুয়েশন মানে এই ম্যাট্রিক্সটার মধ্যে 2 আর 9 এই দুইটা সেল বাদে, হ্যাঁ, তুমি অন্য কোনোটায় যদি ইচ্ছে মতো 0 দাও তাহলে আবার অপটিমালিটি কন্ডিশন ফুলফিল করবে না। বুঝতে পারছো? স্যার ওইটাতে আমি অ্যাসাইনমেন্ট করলামই না, আর আরেকটা জিনিস হচ্ছে ওইটাতে আমি 0 অ্যাসাইন করলাম, সেম হ্যাঁ, একই জিনিস স্যার। তুমি তো অলরেডি সব তো মানে অলরেডি তো হচ্ছে তোমার কি বলে এটাকে, সব তো তুমি দিয়ে দিছো। আচ্ছা, আমি বুঝতে পারছি, দাঁড়াও ইয়েতে করে দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো বুঝছো যে স্যাটিসফাই হয় নাই, তাই না? ওকে, এখন আমরা আরেকটা অপটিমাল সলিউশন সিক করার ট্রাই করব, ঠিক আছে? আবার পুরোটা করতে হবে। ওকে, এবার দেখো আমি কোন সেলটায় ঝামেলা বলছিলাম, এই যে 3 সেলটায়, তাই না? শুনতেছো? জি স্যার। কি দেখতে পারতেছো আমি যে করতেছি? জি স্যার। আচ্ছা, আমার এই যে 2 4 সেলটা কিন্তু স্যাটিসফাই করে নাই, আমি সেই সেলে এর জন্য অ্যাসাইন করতেছি, ঠিক আছে? না বুঝলে বইলো।
তারপর হচ্ছে এই যে আমি 2 তে মানে 0 এর পর আমি 2 তে, যেহেতু 2 হচ্ছে লেস কস্ট, আমি এটাতে অ্যাসাইন করব। তো যদি আমি ওইখানে 5 অ্যাসাইন করি, এখানে 10 রেস্ট থেকে যায়, এটা 0 হয়ে যায়, সো আমি এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমার থাকে কত, তারপর আমার থাকে হচ্ছে 5, তারপর মানে এটা হচ্ছে 9, 9 যদি হয়, সরি 4 থাকে, 4টা হচ্ছে লেস কস্ট, তখন এই যে 10 দিলাম এখানে, এটা হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে কত 0, তাহলে এটা 0 0 কাটা। তারপরে যে 5-এর এখানে, এটাতেও এক্সেস ক্যাপাসিটি আছে 20, ডিমান্ডও 20, তাহলে আমার কি সলভড। ঠিক আছে, ওকে, তাহলে কি আমার পুরোটাই সলভ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো অ্যাসাইনমেন্ট সেল কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আমি কি বলছিলাম অ্যাসাইনমেন্ট সেল হবে কয়টা, 6টা। যেহেতু এটা 3x4 ম্যাট্রিক্স, সেক্ষেত্রে আমি 2 এর এখানে একটা 0 ধরে নিছি, যেহেতু আমি কোনো সেল অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, মানে কোনো অ্যামাউন্ট তো আমি আর দিতে পারতেছি না, এর জন্য যে কোনো একটা 0 ধরে নিছি। এখন আমার ওই রকম একটা 0 ধরে নিতে হবে, যেটা করলে আমার কি হবে, বলো কি হবে, আমার অপটিমালিটি কন্ডিশন ফুলফিল করে। আচ্ছা, এই যে আমারটা হয়তো রান আউট করবে, বুঝতে পারছো? আমি আরেকবার কাইন্ডলি লিংকটা দিয়ে দেবো, তোমরা একটু জয়েন করো। হ্যাঁ, 40 মিনিটস লিমিটেশন। ডকুমেন্ট শো করলে মনে হয় একটু এক্সটেন্ড করে দেয়। ডকুমেন্ট, আর যদি নরমাল বিষয় মানে এই যে এরকম এরকম মানে আপনি তো একটা পাওয়ার পয়েন্ট শো করতেছেন, আবার এরকম কাজ করাচ্ছেন, এরকম ডকুমেন্ট শো করলে এক্সটেন্ড করে দেয়। আমি তোমার কথা বুঝতেছি না, একটু ইয়ে করে বলো। স্যার তার আগে একটু দেখাই দিতেন, ওখান থেকে একটু ধরতে পারিনি। হ্যাঁ, আমি এটার ক্ষেত্রে আবার দেখাচ্ছি, এর জন্যই লিখে লিখে করাচ্ছি, নইলে এটা বুঝতে পারবা না। আচ্ছা, জি স্যার। এর আগেরটাই তো ইভালুয়েশন নাম্বার বুঝছিলা, তাই না? স্যার একবার যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, এটা এই ক্ষেত্রেও যদি দেখাই তাহলেও বুঝবা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে পারছো তাই না, যে আমি সবশেষে কি করলাম, 5টা যেহেতু হ্যাঁ। অ্যাসাইনমেন্ট সেল হয়েছে, আমার আরেকটা অ্যাসাইনমেন্ট সেল লাগবে অপটিমালিটি টেস্টের জন্য। সেই ক্ষেত্রে আমি এই 2 তে একটা 0 ধরে নিছি, তুমি চাইলে এটা 3 তেও ধরতে পারো, তুমি চাইলে এটা 2 তেও ধরতে পারো। ঠিক আছে, আনঅ্যাসাইন্ড যে কোনো সেলেই ধরতে পারো, প্রোভাইডেড যে তোমার অপটিমালিটি ইকুয়েশনটা সলভ হয় বা স্যাটিসফাই করে। আমি ধরো 2 তে ধরে নিছি, ওকে 2 তে ধরে নিছি, তাহলে আমার অ্যাসাইনমেন্ট সেল হইলো কয়টা, 6টা। তাহলে টোটাল কস্ট এখানে কত বের হইছে, 165, যেটা হচ্ছে 185 এর চেয়ে কম। সুতরাং এটা একটা অপটিমাল সলিউশন হতে পারে যদি আমার অপটিমালিটি ইকুয়েশন, মানে অপটিমালিটি ইভালুয়েশন নাম্বার গুলো যদি আমার ওই অপটিমালিটি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তো কে যেন বললা ইভালুয়েশন নাম্বার। আচ্ছা, এই ক্ষেত্রে আবার আমরা ইভালুয়েশন নাম্বার বের করার ট্রাই করি। ঠিক আছে, তো আমি কি বলছিলাম, ধরো এটা হচ্ছে ইউআই, হ্যাঁ, ইউআই হবে এখানে, আর এখানে হবে কি ভি জে, এগুলো হচ্ছে ইভালুয়েশন নাম্বার। তো আমি সবার আগে বলছিলাম এই যে প্রথমটাকে 0 ধরো। এবার হচ্ছে অ্যাসাইন সেলগুলোর জন্য বের করো। তাহলে অ্যাসাইন সেলগুলোর জন্য এখানে যদি তুমি সূত্রটা দাও, ইউআই প্লাস ভিজে ইজ ইকুয়াল টু ইউনিট কস্ট, তাহলে এখানে কত হয় 2, এটা কত হয় 0, মানে 0 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে 0। এটা কি হবে 0 প্লাস এক্স বা 0 প্লাস ভি ইজ ইকুয়াল টু 2, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত 2। তারপরে যে এটার ক্ষেত্রে ধরো, না এটার ক্ষেত্রে বের করা যাবে না, কারণ এটার ক্ষেত্রে ইয়েটা জানি না, আমি 1ও জানি না 2ও জানি না। তাহলে দেন আমি নিচেরটার ক্ষেত্রে বের করি। নিচেরটার ক্ষেত্রে ধরো এই যে 2টা আমি জানি, মানে ভি ভ্যালুটা জানি, বাট ইউ ভ্যালুটা জানি না, তাহলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 2। এখন আমি 2 জানি, এখানে আমি এখন 2 জানি, তাহলে এটা 2 যদি জানি, তাহলে এই যে দেখো 2 মানে ইউ প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত 3।
এটা যদি এখন 3 হয় তাহলে এটা কত হবে 0। এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে 2। কারণ হচ্ছে কি স্যার 1 নম্বরের ভিজে কি হইছে? এই যে সে 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 থ্রিটা কিভাবে নিছি স্যার, যে ইউআই এর থ্রিটা? এটা জি স্যার। এই যে দেখো আমি যদি এটা যদি জানি এটা যদি আমি 0 জানি, ঠিক আছে? আচ্ছা এই যে এই 5টা, জি স্যার। 5টা এই যে এটা কত ছিল? আচ্ছা আমি কি গন্ডগোল লাগাই দিছি নাকি? এখানে একটু ভুল হয়েছে স্যার, মানে আপনি বাম P1 সাইডেরটাই ক্যালকুলেশনটা করতে পারেন স্যার, ওখানে একটু সেম লেখাই তো, ওখানে ক্লিয়ার আছে স্যার। আচ্ছা দাঁড়াও আরেকবার খেয়াল করো, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমি কি বলছি 0 ধরে নিব, তাহলে এটা কত হবে 2। 2। এটা কি 2 হবে না? জি স্যার। এটা হবে 0। সমস্যা আছে কোনো এটা বুঝতে? না স্যার। ওকে, তাহলে আমি 2 জানি আর এটা হচ্ছে 4, তাহলে 4 - 2 = কত? 2। বুঝতে পারছো? জি স্যার। এটা যদি 2 হয়, আমি এটা জানি 2, তাহলে 2 - 2 = কত? 0। জি স্যার। এটা যদি আমি 0 জানি, ঠিক আছে, তাহলে এটা কত? 3 3। এটা যদি আমি 3 জানি তাহলে এটা কত হবে? 2। 2। বুঝতে পারছো? ইজি একেবারে, জাস্ট মিলানো, সুদুকো খেলছো না জি স্যার। এরকম আর কি। তাহলে ইভালুয়েশন নাম্বারগুলো কি বের হয়ে গেল না? জি স্যার। এখন তুমি আনঅ্যাসাইন্ড সেলগুলোর জন্য ইভালুয়েশন নাম্বারটা অপটিমাল টেস্ট করো। আমি স্লাইডে দেখাই নাই, এটা তোমাদের জন্য রেখে দিছি যে অপটিমালিটি টেস্ট করে দেখো স্যাটিসফাই করে কিনা। মুখে মুখেই করতে পারো। যেমন আনঅ্যাসাইন্ড সেল কত? 0 + 2, এটা 2 এর চেয়ে লেস না বা সমান? জি সুতরাং স্যার। স্যাটিসফাই করে। তাহলে 0 + 4 = 4, স্যাটিসফাই করে। 3 + 2 = 5, লেস দেন 9, সো স্যাটিসফাই করে। 3 + 0 = 3, এটাও 8 এর চেয়ে ছোট, সুতরাং স্যাটিসফাই করে। এই যে 3 যেটা, আবার ধরো এই যে এটা 6, এটা আনঅ্যাসাইন্ড সেল। 2 + 2 = 4, যেটা 6 এর চেয়ে ছোট, সুতরাং এটাও স্যাটিসফাই করে। 3 এই ক্ষেত্রে কি 2 + 0, 2 3 এর চেয়ে ছোট, সুতরাং আমার এই যে মডেলটা আমি অ্যাসাইন করলাম এটা হবে অপটিমাল একটা সলিউশন। বুঝতে পারছো? জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এরকম হইতে পারে যে তোমার ওই যে ক্যাপাসিটি আর ডিমান্ড, বা ক্যাপাসিটি আর ডিমান্ড, অথবা এটাকে বলতে পারি হচ্ছে অ্যামাউন্ট অ্যাভেলেবল বা অ্যামাউন্ট রিকোয়ার্ড, এটা সমান না। তো সেই ক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তো এক জায়গায় এক্সটেন্ড থাকবে, মানে কিছু জিনিস এক্সট্রা থাকবে। তো এক্সট্রা ক্যাপাসিটি থাকবে অথবা এক্সট্রা ডিমান্ড, আনফুলফিল ডিমান্ড থাকবে। ওকে, আমি তোমার দেখাচ্ছি ওরকম একটা জিনিস। ধরো এটা কি, এটা এরকম হয়েছে কেন এটা? আচ্ছা কেটে দিছিলাম না? ধরো এইখানে ক্যাপাসিটি তো দুটাই 60-60, হ্যাঁ। ধরো আমি এখানে 20 করে দেই, তাহলে কত হইলো?
আচ্ছা একটু ইয়ে করো, আমি আসতেছি 2 মিনিট। হ্যাঁ শুনতেছো? হ্যাঁ এখন ধরো আমি কি করে দিলাম, ক্যাপাসিটিটা বাড়াই দিলাম, ঠিক আছে? তাহলে কত হইলো 25, 25, 25, 50, 70, বাট এখানে আমার ইয়ে কত আছে, এখানে আমার ডিমান্ডটা আছে 60। সেক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি এখানে আরেকটা কলাম অ্যাড করব, সবগুলোতে ইউনিট কস্ট গুলো 0 0 দিয়ে জাস্ট হচ্ছে আমি একটা ডামি ভ্যারিয়েবল দিব, ঠিক আছে? এখানে একটা ডামি ভ্যারিয়েবল দিয়ে এখানে আরেকটা 20 মানে যতটুকু বেশি লিখলাম এখানে ধরো 10 দিয়ে দিলাম, জাস্ট ওই কলামটা ধরে। সিমিলারলি যদি আমি মানে ইয়েগুলো করি, অ্যানালাইসিস করি, তুমি সিমিলার রেজাল্ট পাবা আর কি। আমি মনে হয় বুঝাইতে পারি নাই বোধহয়। আচ্ছা এই যে এইখানটায় বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? ধরো এই যে জি স্যার। এইখানে 10 এর জায়গায় ধরো 20 দেওয়া আছে, তাহলে তোমার কত হইলো, তোমার ক্যাপাসিটি হয়ে গেল 70, ডিমান্ড হয়ে গেল 60। এখন তো তোমার, আমি কি বলছিলাম, ক্যাপাসিটি আর ডিমান্ড সিমিলার রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে সাইডে আরেকটা ডামি ভ্যারিয়েবল দিয়ে তুমি জাস্ট এখানে হচ্ছে একটা কলাম অ্যাড করো, ইউনিট কস্ট গুলো 0 রেখে জাস্ট ডিমান্ড বাড়ায় দাও, এখানে 10 দিয়ে দাও যতটুকু বেশি, তাহলে দেখো 70 70 হয়ে গেছে। বুঝতে পারছো? স্যার জি স্যার, বিনা খরচে টেনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমিনেট জাস্ট করে হচ্ছে আমি ফেলছি। ডিমান্ডটা ফুলফিল করলাম, একটা ডামি ওয়্যার হাউস এখানে সেট করলাম। এই এখন এখানে তুমি যাই অ্যালোকেট করো এটা 0 হয়ে যাবে না? জি স্যার। এটাই গোল, হচ্ছে এটাই। ওকে, এখন হচ্ছে তুমি আমরা আরেকটা মেথড দেখি, ওটা দেখে শেষ করব। ওকে, তাহলে তো ট্রান্সপোর্টেশন মেথড তো বুঝছো তাই তো? তো এখানে স্লাইডে কিন্তু লাস্ট মানে জাস্ট 165 মানে টোটাল কস্টটা পর্যন্ত দেয়া আছে, বাট তোমাকে যেটা করতে হবে আফটার দিস ক্যালকুলেশন, যে তোমাকে এটার অপটিমালিটি টেস্টও করতে হবে। আমি যেমন এই যে ইভালুয়েশন নাম্বার বের করলাম না করে, এরকম ইভালুয়েশন নাম্বার বের করে তোমাকে এখানে সলভ করতে হবে, যে দেখাইতে হবে যে আমার এটা অপটিমাল সলিউশন, আমি যে সলিউশনটা এখানে ডিগ আউট করলাম। ঠিক আছে? ওকে, এবার আসি কি মাল্টি অ্যাট্রিবিউট প্ল্যান্ট লোকেশন মডেল। এক্ষেত্রে কি একটু কাইন্ডলি রিকল করো, এর আগে আমরা আরেকটা ম্যাথ করছিলাম যেখানে কিছু ওয়েট দেওয়া ছিল, ঠিক আছে? ওয়েট গুলা কি দেওয়া ছিল? ওয়েট গুলা শুধুমাত্র আইদার সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ ক্রাইটেরিয়া দেওয়া ছিল। বাট এই মাল্টি অ্যাট্রিবিউট প্ল্যান্ট লোকেশন মডেলটা কি করে, তোমার ফ্যাক্টর গুলোকে, তুমি যেসব ফ্যাক্টরের বেসিসে তুমি তোমার লোকেশনটা সিলেক্ট করবা, সেটা করবা হচ্ছে মানে ফ্যাক্টর গুলোকে তুমি 3টা ফ্যাক্টরে ক্লাসিফাই করবা, একটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টর, একটা হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর। বাট মানে আগের মডেলগুলো কিন্তু এরকম মাল্টি অ্যাট্রিবিউট স্টাইলে কাজ করে নাই, যে কোনো একটা ফ্যাক্টর ধরে নিছে, সেগুলোর ওয়েট নিছে, দেন হচ্ছে ওগুলোর সাথে আবার ডিসটেন্স মাল্টিপ্লাই করে একটা ডিসিশন নিয়ে নিছে। বাট এটা আরো হচ্ছে ট্রান্সপারেন্ট, কিন্তু আমি প্রত্যেকটা ফ্যাক্টর গুলোকে আমি আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এখন ফ্যাক্টর গুলো কি হতে পারে, একটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর, একটা হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টর। ক্রিটিক্যাল ফ্যাক্টর কি, যে জিনিসটার জন্য তুমি লোকেশনটা করতে যাচ্ছ এবং যেই ফ্যাক্টরটা না থাকলেই না, যেমন সাপোজ ধরো যে তুমি কি বলো একটা বাসা করতে যাচ্ছ, ঠিক আছে? একটা মানে ফ্যামিলি বাসা করতে যাচ্ছ, তো এইখানে বেসিক নিড কি, ইলেকট্রিসিটি থাকতে হবে। তো এখানে ইলেকট্রিসিটিটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর। ইলেকট্রিসিটি না থাকলে তো তোমার বাসা করার কোশ্চেনই আসে না, ঠিক আছে? তুমি একটা ফ্যাক্টরি করতে যাচ্ছ, তোমার সর্বফার্স্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর কি হইতে পারে, যে এখানে আমার অ্যাভেলেবিলিটি অফ লেবার থাকতে হবে। এখানে অ্যাভেলেবিলিটি অফ লেবার থাকলেই তুমি ফ্যাক্টরিটা করতেছো, সুতরাং এটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর। ক্রিটিক্যাল ফ্যাক্টরের ডিসিশনটা
ইয়েস নো টাইপের হয়। বুঝতে পারছো যে ক্রিটিক্যাল ফ্যাক্টরটা থাকলে আমি লোকেশনটা করব, সুতরাং ক্রিটিক্যাল ফ্যাক্টরের ভ্যালুটা আইদার 0 থেকে 1 হয়, তো আইদার 0 হবে বা 1 হবে, এটার মাঝখানে হওয়ার সুযোগ নাই। ওই ক্রিটিক্যাল ফ্যাক্টরটার উপর বেস করেই ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য লোকেশন অফ দ্য ফ্যাসিলিটি। ওটাই হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর, যেটার কারণে তুমি লোকেশনটা করতে চাচ্ছ, মানে তোমার ফ্যাসিলিটির লোকেশনটা তুমি সিলেক্ট করতে চাচ্ছ বা ফ্যাসিলিটিটা তুমি কনস্ট্রাক্ট করতে চাচ্ছ। ক্রিটিক্যাল ফ্যাক্টর। অবজেক্টিভ ফ্যাক্টর কি? অবজেক্টিভ ফ্যাক্টরটা হচ্ছে যেটাকে তুমি মনিটারি টার্মসে তুমি এটাকে এক্সপ্রেস করতে পারো, লাইক লেবার কস্ট, ট্যাক্স, ঠিক আছে, মানে যা কিছু তোমার মনিটারি টার্মে এটার মধ্যে তুমি ইয়ে করতে পারো, এটাকে এক্সপ্রেস করতে পারো, সেগুলো হচ্ছে তোমার অবজেক্টিভ ফ্যাক্টর। আর সাবজেক্টিভ ফ্যাক্টর হচ্ছে ওই যে কোয়ালিটেটিভ টার্মস, যেমন হচ্ছে সাপোর্ট অফ দ্য কমিউনিটি, ওই যে যেটা বলছিলাম কোয়ালিটি অফ লাইফ, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর। ঠিক আছে, তো এই মডেল কি করে, এই ফ্যাক্টর গুলোর আলাদা আলাদা ভ্যালু জেনারেট করে দেন হচ্ছে একটা ডিসিশন নেয়। গোলটা কি? গোলটা হচ্ছে একটা লোকেশন মিজার করবে। আমার মাউসটা দেখো, এই লোকেশন মিজার এলএমটা করবে, যেটা কি করবে, এলএমটা তুমি ক্যালকুলেশন করবা হচ্ছে এই সবগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ক্রিটিক্যাল ফ্যাক্টর থাকবে, অবজেক্টিভ ফ্যাক্টর থাকবে, সাবজেক্টিভ ফ্যাক্টর থাকবে, এই সবগুলোকে নিয়ে তুমি ডিসিশনটা নিবা। বুঝতে পারছো? এর আগের মডেলগুলাই কি করছো, এর আগের মডেলগুলাই জাস্ট হচ্ছে তুমি যে কোনো একটা ফ্যাক্টর ধরে নিছিলাম। বুঝতে পারছো? হ্যালো কমপ্লেক্স। স্যার জিনিসটা স্যার আরেকবার একটু যদি বলতেন ভালো হতো স্যার, জিনিসটা প্যাচ খেয়ে গেছে স্যার। প্যাচ খেয়ে গেছে? আচ্ছা, তুমি আপাতত এটা দেখো, এক্সাম্পলটা দেখলে মানে ভালো ধরতে পারবা। হ্যাঁ, এগুলা এক্সাম্পলটা দিই। ট্রান্সপোর্টেশন মডেলের এক্সাম্পলটা তো বুঝতে পারছিলা? জি স্যার। হ্যাঁ, তো এটারও এক্সাম্পল দিলে বুঝতে পারবা। জাস্ট টার্মস গুলো দেখে নাও। ক্রিটিক্যাল ফ্যাক্টরটাকে আমি ধরতেছি কি, আমি জাস্ট হচ্ছে ডেফিনেশনটা দেখো। ক্রিটিক্যাল ফ্যাক্টরটা কি? যেই ফ্যাক্টরটার জন্যই তুমি লোকেশনটা সিলেক্ট করতে চাচ্ছ। আচ্ছা, এই মডেলটার সাথে এই যে দেখো, এটার এই যে ফ্যাক্টর রেটিং, এখানে এই যে দেখো, এটা হচ্ছিল কি ফ্যাক্টর রেটিং। এই যে দেখো বাম পাশে দেখো যে ফ্যাক্টর গুলো দেওয়া আছে, প্রক্সিমিটি টু এক্সিস্টিং স্টোর, ট্রাফিক ভলিউম, রেন্টাল কস্ট, সাইজ। এই যে দেখো রেন্টাল কস্ট, এটা কিন্তু একটা অবজেক্টিভ। ঠিক আছে, জি স্যার। এই দেখো এখানে শুধুমাত্র ফ্যাক্টর রেটিংটা কি করছে দেখো, ম্যাক্সিমাম গুলোই হচ্ছে কি তোমার অবজেক্টিভ ফ্যাক্টর। ওকে স্যার। খেয়াল করছো? বাট এই মডেলটা কি করছে, তোমার এই মডেলটার মধ্যে তোমার সব ধরনের ফ্যাক্টর গুলোকে অ্যাকিউমুলেট করার ট্রাই করা হয়েছে। ঠিক আছে, এটার মধ্যে কি আছে, ক্রিটিক্যাল ফ্যাক্টর। ক্রিটিক্যাল ফ্যাক্টরটা আমি কি বললাম, যেই ফ্যাক্টরটা না থাকলেই নয়, যে এটা তোমার ফ্যাসিলিটি করার জন্য একটা ফান্ডামেন্টাল, তোমার বেঁচে থাকার জন্য কি দরকার, সবার আগে কি দরকার, সবার আগে তোমার ফুডস দরকার। যদি তুমি ফুডসই না থাকে, তোমার তো বেঁচে থাকার কোনো মানেই হয় না। সুতরাং ফুডসটা কি তোমার বেঁচে থাকার জন্য ক্রিটিক্যাল। সেরকম ভাবে লোকেশনটা ক্রিয়েট করার জন্য বা তোমার কি টাইপের ফ্যাসিলিটি ওটা করার জন্য যেই ক্রিটিক্যালটা মাস্ট, সেটাই হচ্ছে তোমার ক্রিটিক্যাল ফ্যাক্টর। মানে যে ফ্যাক্টরটা হচ্ছে মাস্ট লাগবেই। ধরো তুমি ইয়ে করতে চাচ্ছ, কি বলে এই, আরে পেপার ইন্ডাস্ট্রি করতে চাচ্ছ, তো ওটার মধ্যে কি লাগে জানো তো, প্রচুর রকমের পানি লাগে। এর জন্য পেপার মিলস গুলো কি হয়, নদীর সাইডে হয়। এখন তোমার পানির অ্যাভেলেবিলিটি নাই, তাহলে কি তোমার ওই ফ্যাসিলিটিটা হবে? না স্যার। তার মানে ওটাই হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর। ওকে, ক্রিটিক্যাল ফ্যাক্টর তুমি দেখলা, বের করলা। ক্রিটিক্যাল ফ্যাক্টর কি হবে, আইদার 0 বা 1, ইয়েস অথবা নো, আছে কি নাই, এরকম হবে। বুঝতে পারছো? বাইনোমিয়াল টাইপের। জি স্যার। দেন হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টরটা কি, যেটাকে তুমি মনিটারি টার্মসে তুমি এটাকে কনভার্ট করতে পারো, রাইট? যেমন হচ্ছে লেবার কস্ট, রেন্টাল কস্ট, ট্যাক্স। ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে এই ওই 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 মানে মাত্র যে প্রবলেমটা দেখলাম, ভলিউম হইতে পারে, ট্রাফিক ভলিউম হইতে পারে। ঠিক আছে, আর সাবজেক্টিভ ফ্যাক্টর কি, যেটা কি তুমি মনিটারি টার্মসে কনভার্ট করতে পারতেছো না। যেমন যেমন হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, তারপর হচ্ছে কমিউনিটি অ্যাটিটিউড, পলিটিক্যাল স্টেবিলিটি, এগুলো হচ্ছে তোমার সাবজেক্টিভ ফ্যাক্টর। এখন এই ফ্যাক্টর গুলোকে তুমি কম্বাইন করে এই যে এই মডেল, এই সূত্রটা তোমার দেয় আর কি, যে এই সূত্রের মাধ্যমে তুমি কি করবা, একটা লোকেশন মিজার বের করবা। ওই লোকেশন মিজারের উপর বের করে তুমি প্ল্যান্টের লোকেশন মডেলটা সিলেক্ট করবা, যে আমার কোন সাইটটা অ্যাকচুয়ালি আমার, এরকম লোকেশন মিজার বের করবা। যে একটা ফ্যাসিলিটি করবা, এটার লোকেশন দেওয়া আছে 4-5টা লোকেশনে,
ওই 4-5টা লোকেশনে তোমার এই ফ্যাক্টর গুলোর ভ্যালু কি, অবজেক্টিভ, ক্রিটিক্যাল, সাবজেক্টিভ ফ্যাক্টর গুলার কি ইম্প্যাক্ট, ওইগুলা বেসিস করে একটা লোকেশন মিজার বের করতে হবে প্রত্যেকটা লোকেশনের। দেন হচ্ছে তুমি বেস্ট লোকেশনটা সিলেক্ট করবা ফ্যাসিলিটি কনস্ট্রাক্ট করার জন্য। তো খেয়াল করে দেখো ক্রিটিক্যাল, অবজেক্টিভ, সাবজেক্টিভ সব ফ্যাক্টর ভ্যালু কি 0 থেকে, মানে দেখো এই যে দেখো ক্রিটিক্যাল ফ্যাক্টর আমি যেটা বললাম 0 অর 1, আইদার এটা আছে অথবা নাই। ক্রিটিক্যাল ফ্যাক্টরটা অ্যাভেলেবিলিটি থাকলে আমি ফ্যাসিলিটি লোকেশনটা করব বা আমি ফার্দার প্রসিড করতে পারবো, না থাকলে 0 মানে ক্রিটিক্যাল ফ্যাক্টরই নাই, তাহলে কি আমি ফ্যাসিলিটি করব? না স্যার। না, আইদার 0 অথবা 1। দেন হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টর কি, ভ্যালুটা 0 থেকে 1 এর মাঝখানে ভ্যারি করবে। দেন সাবজেক্টিভ ফ্যাক্টরও সেম। এক্সট্রা হচ্ছে কি অবজেক্টিভ ফ্যাক্টর ডিসিশন ওয়েট, এটার একটা এই যে দেখো সূত্রটা দেখো, এক্স একটা ভ্যালু আছে, ঠিক আছে? অবজেক্টিভ ফ্যাক্টর ডিসিশন ওয়েট, এটা সবসময় দেখবা যে 0.5 এর বেশি ধরা হয়। কারণ কি, আমরা অবজেক্টিভ ফ্যাক্টর গুলোকেই কিন্তু আমরা বেশি প্রাধান্য দিই, ঠিক আছে? খেয়াল করে দেখো তো, তুমি কি ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করো, ধরো তুমি একটা এই যে ধরো রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতেছে সুন্দরবনে, ওইখানে কি অবজেক্টিভ ফ্যাক্টর ইম্পর্টেন্ট না সাবজেক্টিভ ফ্যাক্টর? সাবজেক্টিভ। অবজেক্টিভ, সাবজেক্ট, কমিউনিটি অ্যাটিটিউড, সবাই হচ্ছে কমিউনিটি অ্যাটিটিউড দেখে নাই, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট দেখে নাই, ওইখানে জাস্ট দেখছে ওইখান থেকে আমার শুধু মানি ভারতে সাপ্লাই করতে ট্রান্সপোর্টেশন কস্ট কম হবে, ঠিক আছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পারতেছো আমাকে? এখন শোনা যাচ্ছে। ওকে, আমার কারেন্ট চলে গেছে, বুঝতে পারছো, বাসায়, তার জন্য। ক্লাস এখন থাকুক তাহলে। আর একটু আছে, এটা শেষ করি, আজকে বাদ দিব। জি স্যার। দেন হচ্ছে তুমি এই যে দেখো অবজেক্টিভ ফ্যাক্টর মেজারটা কিভাবে করবা, অবজেক্টিভ ফ্যাক্টর মেজারটা করবা ওএফসি, অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট আছে। আচ্ছা, এটা এই যে জাস্ট ফর্মুলাটা দেখে রাখো, তারপর ওই ম্যাথটা দেখাই তাহলে বুঝবা। দেন হচ্ছে সাবজেক্টিভ মেজার, এগুলোও আছে। আচ্ছা, এই জাস্ট ম্যাথটা ফলো করার ট্রাই করো, তাহলে দেখবা সব ইজি হয়ে গেছে, ঠিক আছে? এই যে ধরো তুমি একটা ফ্যাসিলিটি চুজ করবা, 6টা লোকেশন আছে, ঠিক আছে? দেখতেছো আমার স্লাইড? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, জি স্যার দেখতেছি। তুমি একটা ফ্যাসিলিটি লোকেট করবা, তোমার লোকেশন আছে 6টা, দেখছো? আমার মাউসটা খেয়াল করো, এই সাইট মানে 6টা লোকেশন আছে। 6টা লোকেশনের মধ্যে তোমার এই যে দেখো একটা অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন, অ্যাভেলেবিলিটি অফ লেবার, ম্যানেজারিয়াল কন্ট্রোল, সাপোর্ট অফ হিউম্যানিটি, এগুলো হচ্ছে কি ফ্যাক্টর বলো তো? সাবজেক্টিভ ফ্যাক্টর। এগুলোকে সাবজেক্টিভ ফ্যাক্টর। এগুলা সাবজেক্টিভ ফ্যাক্টর, যেগুলোকে আমি মনিটারি টার্মসে কি করতে পারি না, কনভার্ট করবো না স্যার, কনভার্ট হ্যাঁ করতে ব্যাখ্যা করতে পারি না। হ্যাঁ কনভার্ট করতে পারি না। তো এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর। তো আমার দেখা গেছে আমার যে বিজনেসের ধরন বা আমার সাইটের যে লোকেশন, সেক্ষেত্রে আমার শুধুমাত্র এই ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, এর জন্য এই 4টা ধরে নিছে। আর এই যে অবজেক্টিভ ফ্যাক্টর তো হাজার হাজার, ঠিক আছে? তো অবজেক্টিভ ফ্যাক্টর গুলোকে কম্বাইন করা হয়েছে ইন এ $1 মিলিয়ন, যে তোমার এই 1 নাম্বার সাইটটা যদি তুমি সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার কি পরিমাণ অবজেক্টিভ ফ্যাক্টরের এগেইনস্টে কস্টটা ইনকার করবে। ধরো এখানে 3 মিলিয়ন করছে, 2 নাম্বার ফ্যাক্টরে ধরো যে এটার এই ট্রান্সপোর্টেশন কস্ট বেশি, এটা 5.5, বা এখানে জ্বালানি খরচ বেশি, বা এখানে পানির খরচ বেশি, সব মিলিয়ে ধরো এগুলোকে একটা মনিটারি টার্মসে কি করছে, এগুলো এক্সপ্রেস করছে, সবগুলো অবজেক্টিভ ফ্যাক্টরকে যোগ করে দিছে। ধরো তাহলে 1 নাম্বার সাইটের জন্য অবজেক্টিভ ফ্যাক্টরের কস্ট কত, 3 মিলিয়ন। 2 নাম্বার সাইটের জন্য কত, 5.5 মিলিয়ন। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন আমার কি বলছি, এখন আমার এই যে দেখো আমার ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল এটা, এখানে আমার কি কি লাগবে, ক্রিটিক্যাল ফ্যাক্টর, ঠিক আছে, অবজেক্টিভ ফ্যাক্টর মেজার, সাবজেক্টিভ ফ্যাক্টর মেজার, আর এই এক্স অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট বা ডিসিশন ওয়েস্ট, ঠিক আছে?
আমার এই ভ্যালু গুলো লাগবে, তাহলে আমি একটা লোকেশন সিলেক্ট করতে পারবো। তাহলে সবার আগে কি আমার ক্রিটিক্যাল ফ্যাক্টর মেজারটা লাগবে। ক্রিটিক্যাল ফ্যাক্টর মেজার কি বলছি, 0 বা 1 হবে। 1 না হইলে তো আমার প্রসিড করার দরকার নাই, সুতরাং ম্যাক্স মানে সবসময় এটা 1ই হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর আমি কি করব, তারপর দেখো আমার ফর্মুলাতে কি আছে, x একটা অবজেক্টিভ ফ্যাক্টর ডিসিশন ওয়েট। এখানে মানে এই প্রবলেমে 0.8, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 0.5 এর বেশি ধরা হয়, কারণ আমরা অবজেক্টিভ ফ্যাক্টর গুলোকে কি বেশি ভ্যালু করি বা বেশি ওয়েট দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা কি 0.8 দিছি। ঠিক আছে, 0.8 দেওয়ার অর্থ কি, এই যে দেখো 0.8 ইনটু অবজেক্টিভ ফ্যাক্টর মেজার, তার মানে অবজেক্টিভ ফ্যাক্টরের ভ্যালুটা কি আসতেছে, বেশি আসবে। ওকে, অবজেক্টিভ ফ্যাক্টর মেজারটা বের করার সূত্র আমরা তো দেখলাম, ম্যাক্সিমাম অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট মাইনাস অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট ওই লোকেশনের জন্য ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট মাইনাস মিনিমাম অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট। তাহলে সাইট 1 এর জন্য, ঠিক আছে, আমি ওএফসি টা জানি 3, তাহলে আমার ওএমএফ টা কি হবে, অবজেক্টিভ ফ্যাক্টর মেজার। আচ্ছা ওএমএফ লিখছি, এটা ওএফএম হবে। বুঝতে পারছো? এটা ঠিক করে নিও তোমরা। তো এই যে দেখো 5.5 এটা কি ম্যাক্সিমাম, খেয়াল করে দেখো তো, এখানে অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট ম্যাক্সিমাম কত, এখানে 5.5। 5.5। তারপর সাইট 1 এর জন্য অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট কত, 3 মিলিয়ন। স্যার 3। হ্যাঁ, তারপর ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট 5.5 মাইনাস মিনিমাম অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট। মিনিমাম অবজেক্টিভ ফ্যাক্টর কস্ট কত এটার মধ্যে, 3। এখানে স্যার 3, তাহলে আসছে 1। ঠিক আছে, এরকম করে তুমি প্রত্যেকটার জন্য বের করবা, পারবা না? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমার কি অবজেক্টিভ ফ্যাক্টর মেজারও পেয়ে গেলাম। এখন আসি আমি সাবজেক্টিভ ফ্যাক্টর মেজার বের করতে হবে। এই সাবজেক্টিভ ফ্যাক্টর মেজারের সূত্রটা কি, এই যে দেখো এখানে আছে SFWK সাবজেক্টিভ ফ্যাক্টর ওয়েট, আর SWIK এটা হচ্ছে কি প্রত্যেকটা সাইটের এগেইনস্টে তোমার সাবজেক্টিভ ফ্যাক্টর গুলোর মেজার কত। অর্থাৎ এই যে দেখো SFWK এটা হচ্ছে কি সাবজেক্টিভ ফ্যাক্টর আছে 4টা, এই 4টার মধ্যে রিলেটিভ ইম্পর্টেন্স কোনটার কি বেশি। ঠিক আছে, এই যে দেখো এখানে বেশি কার, অ্যাভেলেবিলিটি অফ লেবার 0.3, ম্যানেজারিয়াল কন্ট্রোল কত 0.3, আর বাকি দুইটা 0.2। এই 4টা যোগ করে আবার 1 হইতে হবে, যে শর্ত দেওয়া আছে দেখো SFWK = 1 হইতে হবে। অর্থাৎ এই 4টার মধ্যে রিলেটিভ ইম্পর্টেন্স বা রিলেটিভ ওয়েট কোনটার কত, এটা হচ্ছে SFWK। আর SWIK কি, এই যে এই ভ্যালুগুলা 0.5 1 0.5। ধরো অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন, এটা 1 নাম্বার সাইটের জন্য 0.5। ঠিক আছে, 1 এর যত কাছাকাছি তত ভালো। ঠিক আছে, 2 এর জন্য 1, অর্থাৎ এটা অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন ভালো 2 নাম্বার সাইটের জন্য। তারপর আবার ধরো এই যে 6 এর জন্য হচ্ছে 0.75, তো অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন এটা ভালোর চেয়ে একটু কম, ধরো এটা গুড বলতে পারো, নট ভেরি গুড। তো বিভিন্ন সাইটের জন্য একটা নির্দিষ্ট সাবজেক্টিভ ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে SWIK, অর্থাৎ দুইটার গুণফল, সামেশন অফ দুইটার গুণফলটাই হচ্ছে কি আমার সাবজেক্টিভ ফ্যাক্টর মেজার প্রকাশ করবে। সাবজেক্টিভ ফ্যাক্টর মেজার নাম্বার লোকেশনের জন্য কি হবে, কাইন্ডলি দেখো তো 0.2 ইনটু 0.5, তারপর হচ্ছে 0 প্লাস 0.3 ইনটু 0.5 প্লাস 0.3 ইনটু, এটার মধ্যে কোনো মিজান নাই 0, এরকম করে 0.4 বের হইছে। বুঝতে পারছো কিভাবে বের হইছে? জি স্যার। তো এরকম করে 6টা লোকেশনের জন্য বের করবা। দেন আবার এখন আমি লোকেশন মেজারটা, অর্থাৎ আমি এখন সিএফ মানে ক্রিটিক্যাল ফ্যাক্টর মেজার জানি, অবজেক্টিভ ফ্যাক্টর মেজার জানি, সাবজেক্টিভ ফ্যাক্টর মেজার জানি, অবজেক্টিভ ফ্যাক্টর ডিসিশন ওয়েট এক্স এর ভ্যালুটা জানি। ঠিক আছে, তো এটা যদি 0.8 যদি দেয়া নাও থাকে, তুমি ধরে নিবা যে ধরি অবজেক্টিভ ফ্যাক্টরের ওয়েট হচ্ছে 0.8 বা 0.6, যা ধরে নাও 0.5 এর উপরে ধরে নিবা। তো এখন কি লোকেশন মেজারটা বের করতে পারবা না ওই সূত্র থেকে? জি স্যার। তো যে লোকেশন মেজারের সূত্রটা দেখো, ক্রিটিক্যাল ফ্যাক্টর 1, ডিসিশন ওয়েটটা ছিল 0.8 ইনটু এই যে ফ্যাক্টর ও অবজেক্টিভ ফ্যাক্টর মেজার 1 ছিল সাইট 1 এর জন্য,
দেন হচ্ছে 1 মাইনাস এক্স 1 মাইনাস 0.8 ইন্টু সাবজেক্টিভ ফ্যাক্টর মেজার ছিল 0.4। এরকম ভাবে কি করলাম আমি প্রত্যেকটার জন্য লোকেশন মেজার বের করলাম। তো লোকেশন মেজার বের করে দেখলাম 6 নাম্বার যে লোকেশনটা, এটার লোকেশন মেজার সবচেয়ে বেশি। সুতরাং আমি আমার রিলেটিভ টু বা কাউন্টিং দিস অল অবজেক্টিভ ফ্যাক্টর সাবজেক্ট ফ্যাক্টর, the site 6 will be selected for our facility location. বুঝতে পারছো? জি স্যার। মানে বুঝাইতে পারছি? এবার ওই টার্মস গুলো কি ইজি হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তো তার মানে কি এই মডেলটা তোমার মাল্টিপল ক্রাইটেরিয়া গুলোকে কি করতেছে, ভ্যালু করে আমার একটা লোকেশন ডিসিশন দিচ্ছে। এটাই হচ্ছে মাল্টি অ্যাট্রিবিউট প্ল্যান্ট লোকেশন মডেল। তো বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার আমরা ফ্যাসিলিটি লোকেশন পড়লাম। আমরা নেক্সট পড়বো হচ্ছে ফ্যাসিলিটি লেআউট। বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর রিশাওয়াত তুমি ইয়ে করো আমাকে, আজকেও 22 জনের মতো প্রেজেন্ট আছে, 23 জন মানে 22 জন প্রেজেন্ট আছে। তুমি 22 জনের ইয়েটা অ্যাটেন্ডেন্সটা ইয়ে করে আমাকে একটা মেইল দিও লাস্ট ক্লাসের। ঠিক আছে? তো গত দিনেরটা সব হ্যাঁ, গত দিনেরটা সহ আমাকে একটু মেইল করো, আমি একটু চেক করবো। গত দিনও এরকম ছিল, 20-21 জন ছিল, তো এর বেশি যেন আবার অ্যাটেন্ডেন্স দিয়ে স্যার না দাও আর কি। একজন মানে এরকম এরকম হয় স্যার, মানে অনেকে স্যার এই যে এই টাইমে আপনি দেখতেছেন এই টাইমে হয়তো বের হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্যার অনেকে আছে ইভেন 24-25 জন পর্যন্ত ক্লাস করে স্যার। আমি এটা মানে কন্টিনিউয়াসলি দেখি তো স্যার, দেখি একজন আসতেছে আবার আরেকজন চলে যাচ্ছে, এরকম সমস্যাটা হয় স্যার নেটওয়ার্কের কারণে। যেমন সেটা স্যার তো আমি হয়, বাট আছি এখন, আমি কন্টিনিউয়াস আছি, দেখা যাচ্ছে যে এই আদনান দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে বের হয়ে গেছে, আদনান বের হয়ে গেছে, দেখা যাচ্ছে আরিফ নতুন করে আসছে, এরকম করে তারপর কিছুক্ষণ পরে আরিফ আবার আদনান আবার আসে, এরকম সমস্যা হয় স্যার মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, মানে ওই 22-23 বা এর বেশি থাকে না কোনো সময়। বুঝতে পারছো? আমি স্যার, তোমার লেকচারের সময়ও আমি চেক করি। স্যার নেটওয়ার্ক সমস্যার জন্য এরকম হয় স্যার, ইচ্ছে করে স্যার কেউ বের হয়ে যায় না না। না না, ইচ্ছা করে না, আমি বলতেছি আর কি। তো তোমাদের কত 32 না অ্যাটেন্ডেন্স, মানে 31 টোটাল স্যার, স্টুডেন্টস 31। 31। 31। জি স্যার। আচ্ছা, আমাদের মনে হয় যেই ওই যে প্রতি ক্লাসে যারা 22 বা 23 জন প্রেজেন্ট আছে, বাকি যেই 6-7 জন আমার বোধহয় তো তারা রেগুলারই জয়েন করে না, বা মানে কারা তারা অ্যাবসেন্ট আমি একটু দেখতাম আর কি। তুমি আমাকে ওই অ্যাটেন্ডেন্সটা ফিল আচ্ছা করে স্যার, আমি আমাকে আপনাকে পাঠাও। পাঠিয়ে দেবো স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে। জি স্যার।